নমস্কার। আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো আমি অ্যাস্ট্রোলজার রাজেশ চক্রবর্তী। আজ আমি আপনাদের সাথে এমন একটা জিনিস আলোচনা করব। এটা হচ্ছে যে আমার ফেসবুকের এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে, "আচ্ছা অ্যাস্ট্রোলজার মশাই, আপনি তো একজন অ্যাস্ট্রোলজার। আপনি অনেক মানুষের ভাগ্য দেখেন, অনেক মানুষের ঠিকুজি-গোষ্ঠী বিচার করেন। তো আপনি একটা কথার উত্তর দিতে পারবেন যে ভাগ্য বড় না কর্ম বড়?" তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলব, "ভাই তুমি যথার্থ প্রশ্ন করেছো। এই প্রশ্নটার অপেক্ষাতেই আমি ছিলাম যে কেউ না কেউ আমাকে এই প্রশ্নটা একবার করুক।" তো আমি একজন অ্যাস্ট্রোলজার হয়েও ভাইকে এই কথাটাই বলব যে আমাদের ভাগ্যর থেকে আমাদের যে কর্ম সেটাই বড়। কারণ কর্ম যদি আমরা নিজেদের মধ্যে চেঞ্জ না করি, কর্মের মধ্যে যদি কোনো পরিবর্তন না আনি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমাদের আজকের নেওয়া সিদ্ধান্তই কিন্তু আমাদের আগামীর ফলশ্রুতি। অর্থাৎ আজকে আমরা যদি ভালো কাজ করি, কালকে তার ফলটা আমরা পাবো। এবং এই সমস্ত যে গ্রহ, এই গ্রহরা অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই সাথে আমরা যে আমাদের এই যে কর্ম, এই কর্মের মাধ্যমেও কিন্তু গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এই বিষয়ে বলতে গেলে আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব। তো কি সেই অভিজ্ঞতা? না ধরুন আজ থেকে প্রায় ৮-৯ বছর আগে, অর্থাৎ ওই ২০১৮ সাল এই টাইমে এক ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছিলেন আমার মামার কাছে হাত দেখাতে। আমার মামা একজন অ্যাস্ট্রোলজার। আমার মামার নাম শম্ভুনাথ মিশ্র। তো উনার কাছে হাত দেখাতে এসেছেন। তো এ প্রসঙ্গে বলতে গেলে আমি বলে রাখি যে আমি যে আজকে অ্যাস্ট্রোলজিটা শিখেছি বা অ্যাস্ট্রোলজিটা আমি করছি, এটা কিন্তু এই যে সূত্রপাত, এটা আমার মামার কাছে। কারণ আমার মামার কাছে যে সমস্ত বইপত্রগুলো ছিল, সেই বইপত্রগুলো কিন্তু আমি সেই সময় পড়ে সেখানে প্র্যাকটিস করে তবেই আমি শিখেছি। আমি যদি আজ বলি যে না আমি নিজেই শিখেছি, তাহলে এটা চরম মিথ্যা হয়ে যাবে। কারণ উপকারের ঋণ কখনোই শোধ করা যায় না এবং যিনি উপকার করেছেন তাকে সর্বদা মনে রাখতে হয়। তো মামার কাছেই আমি অ্যাস্ট্রোলজি শিখেছি। চলে আসি সেই ব্যক্তির বিষয়ে। তো ওই ৮-৯ বছর আগে এক ব্যক্তি এসেছিলেন এবং তিনি সমাজে খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন সেই সময়। তো তিনি আসার পরেই তিনি বলছেন যে, "অ্যাস্ট্রোলজার মশাই, আপনি আমাকে এমন কিছু রত্ন, এমন কিছু প্রতিকার, এমন কিছু তাবিজ কবজ দিন, যেটা পড়ার পর আমার ভাগ্যের পরিবর্তন হয়ে যায় এবং আজ আমি যে পজিশনে আছি, এই পজিশন থেকে আমি আরো উপর দিকে উঠতে পারি।" তো কথা শুনেই তো আমরা চমকে গেছি। কারণ আমিও সেই মুহূর্তে সেখানে ছিলাম। তারপর তার হরোস্কোপ, তার হাত ইত্যাদি বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা গেল যে আপনার সময়টা এখন কিছুদিন ভালো চলবে। এরপর পরবর্তীতে আপনার একটা বাজে পিরিয়ড কিন্তু আসছে। আপনি আপনার কর্মের কিছুটা পরিবর্তন করুন। তাহলে আপনি ওই যে বাজে সময়টা এর থেকে কিছুটা চেঞ্জেস পাবেন। এই কথাটা বলার পরেই তিনি বলছেন, "তাহলে আপনার কাছে কিসের জন্য আসা? আপনি একজন অ্যাস্ট্রোলজার। আপনি আমাকে এমন কিছু দিন, ওই খারাপ টাইমেও যাতে আমি উপর দিকে উঠি।" তার মাথায় হচ্ছে এই চিন্তা। তো স্বাভাবিকভাবেই তিনি যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে সম্মান দেওয়ার পর তাকে যথাযথ সম্মান দিয়েই আমরা বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আপনার সময়টা খারাপ আসছে। আপনি নিজের একটু কর্মের পরিবর্তন করবেন আর একটু সাবধানে থাকবেন এবং এই রেমেডি গুলো ধারণ করবেন।" তো তাকে কিছু রেমেডি দেওয়া হলো, কিছু জেমস দেওয়া হলো। সেইগুলো কিন্তু ২ দিনের মধ্যে তিনি কিনে নিলেন। প্রায় লাখ দেড়েক টাকার জেমস। তো সেগুলো কেনার পর, সেগুলো পড়ার পর তিনি কিছুদিন খুব ভালো থাকলেন এবং তিনি এমন কিছু কর্ম করতে শুরু করলেন, যেগুলো এখানে বলাটা ঠিক নয়। তো তিনি সেই সমস্ত কর্মগুলো করেই যেতে থাকলেন এবং তার কিছুদিন পর অর্থাৎ ৪ থেকে ৫ মাস পর তার শুরু হয়ে গেল ডাউনফল এবং এমন ডাউনফল হলো তিনি আবার ছুটে এলেন এবং ছুটে আসার পর তার একটাই বক্তব্য
আপনি আমাকে বললেন এই জেমসগুলো পড়তে, আমি পড়ে নিলাম, কিন্তু আমার ডাউনফলটা কেন হলো? আপনি পড়েছেন ঠিকই পাথর 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু আপনার কর্মের তো আপনি কোনো পরিবর্তন করেননি। উল্টে আপনি আরো কিছু খারাপ কাজ করেছেন। অর্থাৎ আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে হাতে পাথর পরে নিলেন, চুনি পান্না হীরা, কিন্তু আপনি কর্মটা করছেন ওই লোকের রক্ত চুষে খাওয়া। তাহলে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে? আপনি নিজে একবার বিচার করুন তো, আপনারা একবার বিচার করুন তো। যতক্ষণ না আপনি আপনার কর্মের পরিবর্তন করবেন, ততক্ষণ কিন্তু ঈশ্বর আপনাকে সহায়তা করবে না। তো সেরকম ভাবে আমরা আমাদের যে কর্ম, সেই কর্মের মাধ্যমেই কিন্তু গ্রহদেরকে নিয়ন্ত্রণ করি। এই যে ধরুন, অনেক ছেলে মেয়ে আমার কাছে আসে, বিশেষ করে ছেলেরা এসেই একটা প্রশ্ন কমন তাদের মধ্যে থাকে, আমাকে বলে, আচ্ছা দাদা, আমার হাতটা একটু দেখুন তো, আমার প্রেম আছে নাকি জীবনে? তো তাদের হাত, তাদের ঠিকুজি, তাদের কোষ্ঠী, সমস্ত কিছু দেখে বোঝা যায় যে তার শুক্রের জায়গাটা মিডিয়াম, তো কারোর খুব ভালো, তো কারোর খারাপ। এমনও দেখা গেছে যার শুক্র খারাপ হাতে, তার প্রেম আছে। আবার যার শুক্র তুঙ্গস্থ, তার প্রেম নেই। এখানেই চলে আসে কর্ম, এখানেই চলে আসে মেন্টালিটি। ধরুন রাস্তা দিয়ে দুটো মেয়ে পেরিয়ে যাচ্ছে, একটা ছেলে বা দুটো ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, এবং মেয়েদেরকে দেখার পর একটা ছেলে হঠাৎ একটা টোন কেটে উঠলো। মেয়েদেরকে যদি কেউ অসম্মান করে, তার শুক্র যতই তুঙ্গ থাক, তার শুক্র ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। যদি কেউ তার মাকে সম্মান না দেয়, তার শুক্র ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়েও যাচ্ছে, আপনি সেই মেয়েটাকে টোন কাটলেন, হতে পারে সেই মেয়েটা কারোর বোন, হতে পারে সেই মেয়েটা কারোর স্ত্রী, হতে পারে সেই মেয়েটা কারোর মা, হতেই পারে। তো আপনি তাকে টোনটা কাটলেন, মানে আপনি নিজে নিজেই আপনার যে শুক্র, সেটাকে ডাউন করে দিলেন। আপনি যদি গুরুজনদেরকে সম্মান না দেন, আপনার থেকে যারা বয়স্ক লোক, আপনার বৃহস্পতি যতই তুঙ্গ থাকুক না কেন, আপনার সেই বৃহস্পতিটা কোনো ফলই দেবে না। সেই বৃহস্পতি ধীরে ধীরে ডাউন হতে শুরু করবে। একইভাবে যদি কেউ কোনো ব্যক্তিকে অসম্মান করে, তাহলে দেখবেন তার রবিটা অটোমেটিক্যালি ডাউন হতে শুরু করেছে। অর্থাৎ আমরা যেমন কর্ম করব, গ্রহরাও আমাদেরকে সেই হিসাবে কিন্তু কন্ট্রোল করতে তখন শুরু করে। সুতরাং কর্মই হচ্ছে আমাদের আসল জিনিস। কর্ম যদি আমরা পরিবর্তন করি, অবশ্যই আমাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। তো সেই ব্যক্তি তখন ক্রোধান্বিত হয়ে গেছিল, এবং তিনি বললেন যে আমি তো আমার কর্মের পরিবর্তন করতে পারবো না। দেখুন, সমাজে অনেক রকম ব্যক্তিই থাকে, কেউ চোর, কেউ ডাকাত, কেউ সমাজসেবক, তো কেউ টিচার, তো কেউ ব্যবসায়ী। একজন অ্যাস্ট্রোলজারের কাছে তো সবাই আসে, আমার কাছে একজন মাস্টারও আসে, আবার একজন চাষিও আসে, তো আবার একজন কেউ ভিতরে ভিতরে চুরি করা লোকও আসে। আমি তো আর দেখে বলতে পারি না তুমি চোর, কিন্তু তারও ছকে দেখতে হয়। আবার যে একজন সৎ ব্যক্তি, তারও ছক দেখতে হয়। আমি যে সৎ ব্যক্তি, তাকেও লিখে দিই আপনি এটা পড়ুন। যিনি অসৎ ব্যক্তি চুরি করে, তাকেও লিখে দিই এটা পড়ুন। যে সৎ ব্যক্তি, সে পাথরটা পড়ে যতটা বেনিফিট পাবে, যে অসৎ ব্যক্তি, যা চুরি করাটাই রক্তে রয়েছে, সে কিন্তু সেই ফলটা অতটা পাবে না। এখানে কোনো অ্যাস্ট্রোলজারের দোষ নেই, দোষটা আপনার নিজের। আবার অনেকেই দেখবেন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা তাদের স্বভাব। আজ আমার কাছে এসেছে, কাল তার কাছে যাবে, পরশু ওর কাছে যাবে, এইভাবে যে যেতে তার সময়টাকে নষ্ট করবে, এবং দিন শেষে দোষ দেবে অ্যাস্ট্রোলজারকে, যে আমি এত অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, জ্যোতিষ শাস্ত্রটা পুরোটাই ফালতু। আসলে জ্যোতিষ শাস্ত্রটা ফালতু নয়, ফালতু হচ্ছেন আপনি। কারণ আপনি কর্ম না করে শুধুমাত্র জ্যোতিষীদের কাছে ছুটে যাওয়াটাকেই নিজের কর্ম হিসেবে বেছে নিয়েছেন। আপনি কোনো কর্মই করেননি, তাহলে আপনার ভাগ্যের কি করে পরিবর্তন হবে? তাই বলে কি কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন? অবশ্যই যাবে, কিন্তু ঘন ঘন কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে আজকে গেলেন, তার কাছে বিগত কিছুদিন জানলেন, এবং আগামীর যে 5টা বছর সম্পর্কে জেনে নিলেন, তারপর 5টা বছর আপনি দেখুন, তারপর আমি অন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতেই পারেন। তো সবশেষে এটাই বলবো যে কর্মের কিন্তু পরিবর্তন করা উচিত।
তো সেই যে প্রভাবশালী ব্যক্তিটি, তার আজকে কোনো টিকিও খুঁজে পাওয়া যায়নি। এটাই ছিল আলোচনা। তিনি তার কর্মের পরিবর্তন করেননি বলেই তার এই অবস্থা। তো আপনারা যদি আপনাদের কর্মের পরিবর্তন না করেন, আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কর্মের উপর জোর দিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার।